টেলিভিশনে পত্রিকায় আমরা দেখছি যে তরুণদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই প্রত্যাশাটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, কিন্তু আমরা খুব দুঃখিত যে এই গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা আশা করেছিলাম সড়ক নিরাপত্তায়, সড়কের শৃঙ্খলায় কিছুটা হলেও ছাপ পড়বে, কিন্তু আমি বরং দেখছি এই সময়ে সড়কের শৃঙ্খলা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে, সড়ক নিরাপত্তা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি ভুল হলে তোমরা আমার ভুল সংশোধন করে দিবে, কারণ আমি দেখছি আগে যে পরিমাণ হেলমেট আমরা শহরে দেখতাম, মোটরসাইকেলের সামনে দেখতাম, আগে যে পরিমাণ রং সাইড দিয়ে গাড়ি চলাচল কম দেখতাম, এই রিজিমে এসে, এই সময় এসে আমি দেখছি সড়কের কোনো শৃঙ্খলা মানা হচ্ছে না। সুতরাং আমরা এখান থেকে প্রতিবাদ করছি। অতীতেও এই ধরনের যখন কেয়ারটেকার সরকার বা ইন্টারিম কিছু গভর্নমেন্ট আসে, আচ্ছা, আমাকে একটা স্লিপ দেওয়া হলো, আমার জেলা যেহেতু ফেনী, এখানে নাকি ফেনী থেকেও কিছু ভাই বন্ধুরা আসছে, সবাইকে অভিনন্দন। খুব খুশি লাগছে দেখে। আমরা যেটা বলছি, অতীতে যখন আমরা দেখলাম যে যখন ইন্টারিম গভর্নমেন্ট থাকে, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, এই ধরনের অরাজনৈতিক সরকার থাকে, তখন সড়কে নিয়ম মানার প্রবণতা বাড়ে, ফুটপাতে অবৈধ দোকান কমে। এবারই প্রথম দেখলাম এটা পুরোটা উল্টা, ফুটপাতে দোকান বেড়ে গেছে, সড়কের শৃঙ্খলা কমে গেছে, এবং রিক্সাওয়ালারা দেখি ট্রাফিককে পাত্তাই দেয় না, সার্জেন্ট ট্রাফিককে 2% গুরুত্ব দেয় না। বারবার চেষ্টা করেছি সরকারকে এই কথাটা বলতে, যে আমরা যারা বঞ্চিত, ব্যথিত, লাঞ্ছিত, নিপীড়িত ছিলাম, তাদের কথা আলাদা। যেই লোকটা রাস্তায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতো বা 2 ঘন্টা জ্যামে থাকতো, সেই লোকটাও এখন যখন দেখে এই সরকারের সময়ও তাকে একইভাবে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, সে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পায় না। সে কিন্তু মনে করে না যে রাষ্ট্রে কোনো পরিবর্তন এসেছে। সুতরাং আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি করব যে এই সরকার অন্তত যাওয়ার আগে সড়ক নিরাপত্তার ব্যাপারে, নিরাপদ সড়কের আন্দোলনের এই অর্গানাইজারদেরকে ডেকে হলো কিছু সুপারিশ অন্তত তারা যাতে বাস্তবায়ন করে যায়। এবার তোমাদের সমালোচনামূলক কিছু কথা বলি। সমালোচনাটা তোমাদের না। তোমরা জানো যে তরুণ এবং প্রবীণ, নবীন এবং প্রবীণ একটা দ্বন্দ্ব থাকে। আমরা যারা মাঝখানে আছি, তরুণও না আবার প্রবীণও হই নাই, আমরা এই 2 গ্রুপের মধ্যখানে কিছুটা সমঝোতামূলক ভূমিকা রাখছি। আমরা যেখানে যাই, প্রবীণরা সারাক্ষণ বলছে তরুণরা তো সব ধ্বংস করে দিল, তরুণদের আচার আচরণ কত খারাপ দেখেন, তারা কত অধ্যত্বপূর্ণ কথা বলছে। তখন আমরা তাদেরকে বলি যে তারা অধ্যত্বপূর্ণ বলেই তো তারা হাসিনাকে সরাতে পারছে, তাদের শক্তি এবং সাহস দেখাতে পারছে বলেই তো গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে আপনার লাইসেন্স দেখান, লাইসেন্স দেন। আমরা যখন এটা জোরালোভাবে বলি তখন ওনারা কিছুটা ঠান্ডা হন। আবার যখন আমরা তোমাদের কাছে আসি, তোমাদেরকে বলি যে দেখো, তোমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে হবে। আজকে তোমরা দেখছো যে আমরা কিছুটা লজ্জিত, টেলিভিশনে পত্রিকায় আমরা দেখছি যে তরুণদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। তোমরা কি এটার জন্য লজ্জিত না? তাহলে এই চ্যালেঞ্জের ব্যাপারেও কথা বলতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের তরুণদের গায়ে কাঁদা লাগানোর, আমাদের দিকে আঙুল তোলার জন্য কেউ যাতে আমাদের যে অর্জনটাকে কেউ যাতে নস্যাৎ করতে না পারে, তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এটা বিক্ষোভ বা প্রতিবাদের কথা না, এটা আত্মসংশোধনের জন্য করতে হবে। কারণ তরুণদের আশা যদি শেষ হয়ে যায়, তরুণদের পক্ষ থেকে যদি প্রত্যাশা শেষ হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। শেষ কথা, তোমরা যেভাবে তোমাদের 2জন বন্ধুকে হারিয়ে একটা আন্দোলনের বীজ বপন করে সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিলে,